আসসালামু আলাইকুম। সমাসের দ্বিতীয় ক্লাসের সাথে রয়েছি ইয়াফাত। গত ক্লাসে আমরা সমাসের অর্থ জেনেছি। আজকের ক্লাসে আমরা সমাসের বিভিন্ন অংশ জানার কি করব চেষ্টা করব। আমরা যদি গত ক্লাসে দেয়া প্রথম উদাহরণটিকে আরেকটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো মহান যে রাজা, নীল যে পদ্ম, সিংহ চিহ্নিত আসন, এগুলো ছিল বাক্যের অংশ। তাহলে বাক্যের অংশকে আমরা কি বলবো? বাক্যের অংশকে আমরা বলবো বাক্যাংশ। তাহলে মহান যে রাজা বাক্যাংশ, নীল যে পদ্ম বাক্যাংশ, সিংহ চিহ্নিত আসন হবে বাক্যাংশ। আমরা বুঝার সুবিধার্থে এই বাক্যাংশ থেকে অংশ কথাটি আপাতত বাদ দিয়ে দিচ্ছি। তার মানে তাদের আমি কি বলতে পারি? বাক্য। তাহলে মহান যে রাজা ছিল বাক্যাংশ, আমি এখন বলছি কি? বাক্য। নীল যে পদ্ম ছিল বাক্যাংশ, এখন বলছি বাক্য। সিংহ চিহ্নিত আসন ছিল বাক্যাংশ, এখন বলবো কি? এখন বলবো বাক্য। তাহলে মহান যে রাজা এটি হলো একটি বাক্য এবং এই বাক্যটিকে আমরা বলবো সমাস বাক্য। কি বাক্য? সমাস বাক্য। এবং দেখুন মহান যে রাজা এটি হলো একটি বিশ্লেষণধর্মী বাক্য, মানে মহারাজ এই অংশটির বিশ্লেষণধর্মী বাক্য। বিশ্লেষণ শব্দের আরও দুটি প্রতিশব্দ হলো ব্যাস বা বিগ্রহ। তাহলে যাহা সমাস বাক্য তাহাই হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আমরা জানি বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে বলা হয় কি? পদ। তাহলে এখানে মহান, যে এবং রাজা তারা প্রত্যেকটি আলাদা আলাদাভাবে পদ। মনে রাখবেন ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য থাকা প্রতিটি পদকে আমরা বলি সমসমান পদ। তাহলে মহান সমসমান পদ, যে সমসমান পদ, রাজা আরও একটি সমসমান পদ। আচ্ছা, আমি যদি বলি তাহলে যে সমসমান পদ নিয়ে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য গঠিত হয়, তাহলে কথাটি কি ভুল হবে? না, আসলে সমসমান পদ নিয়ে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য গঠিত হয়। সমাস মূলত আলোচনা করে কিভাবে ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্যটি ছোট হবে। তাহলে মহান যে রাজা এটি ছোট হয়ে কি হয়েছে? ছোট হয়ে হয়েছে মহারাজ। তাহলে সমাস প্রক্রিয়া সমাস বাক্যকে ছোট করে যে ছোট অংশটি তৈরি করে সেটিকে বলা হয় সমস্ত পদ। তাহলে মহারাজ হলো সমস্ত পদ। নীল যে পদ্ম এখান থেকে হয়েছে নীল পদ্ম, তাহলে নীল পদ্ম হলো সমস্ত পদ। সিংহ চিহ্নিত আসন ছোট হয়ে হয়েছে সিংহাসন, তাহলে সিংহাসন হলো কি? সমস্ত পদ। সমস্ত পদে দৃশ্যমান পদ অনেক সময় একটি থাকে, একাধিক পদও থাকতে পারে। কিন্তু আমরা যদি সমস্ত পদকে ভাঙি তাহলে কিন্তু আমরা সর্বদাই দুটি অংশ পাবো। যেমন মহারাজ ছিল সমস্ত পদ, এটাকে ভাঙলে আমরা দুটি অংশ পাচ্ছি। একটি অংশ হলো মহা আর একটি অংশ হলো রাজ। সমস্ত পদের পূর্বের যে অংশ সেটিকে আমরা বলবো পূর্বপদ এবং পরের যে অংশ সেটিকে আমরা বলবো পরপদ বা উত্তরপদ। সমস্ত পদের পূর্বপদ মহা, এই শব্দটি মূলত এসেছে সমসমান পদে থাকা প্রথম পদ মহান থেকে, এবং সমস্ত পদের পরপদ বা উত্তরপদ রাজ সেটি এসেছে সমসমান পদের শেষের দিকে থাকা রাজা থেকে। আবার একটু লক্ষ্য করি, নীল পদ্ম, নীল পদ্ম সমাস বাক্য কি বা ব্যাস বাক্য কি? নীল যে পদ্ম। তাহলে সমস্ত পদের প্রথমে থাকা নীল এসেছে সমসমান পদের প্রথমে থাকা নীল থেকে, এবং সমস্ত পদের পরপদ বা উত্তর পদে থাকা পদ্ম এসেছে সমসমান পদের শেষে থাকা পদ্ম থেকে। আমরা যদি চিন্তা করি সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, তাহলে সমস্ত পদের পূর্ব পদে থাকা সাহিত্য এসেছে সমসমান পদের পূর্বে থাকা সাহিত্য থেকে, এবং সভা এসেছে সমসমান পদের পরের দিকে থাকা সভা থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলত সমসমান পদ থেকেই গঠিত হয় কি পদ? সমস্ত পদ। তাহলে আমরা কি বলতে পারি না যে সমস্ত পদ গঠিত হয় সমসমান পদ নিয়ে? এই যে আমরা বললাম যে সমস্ত পদের দুইটি অংশ থাকে, প্রথমটি পূর্বপদ পরেরটি পরপদ, মূলত এই কথাটিও কিন্তু ভুল। মূলত সমসমান পদের অংশগুলোকে আমরা বলি পূর্বপদ বা পরপদ, কিন্তু বুঝার সুবিধার্থে আমি সেটিকে বলছি কিসের অংশ? সমস্ত পদের অংশ। এই সমস্ত পদের আরো কয়েকটি বিকল্প নাম রয়েছে। এই সমস্ত পদকে আমরা বলতে পারি সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ, অথবা আমরা বলতে পারি সমাস নিকল্প পদ।
দেখুন, সমাস মূলত আলোচনা করে কিভাবে বড় অংশটি মানে সমাস বাক্যটি থেকে আমরা কিভাবে সমস্ত পদটি পাব। কিন্তু আমরা যদি একটু পরীক্ষার প্রশ্নগুলোর দিকে লক্ষ্য করি তাহলে পরীক্ষার প্রশ্নে আমরা দেখতে পাই আমাদের সমস্ত পদ দিয়ে দেয়। এই সমস্ত পদ থেকে আমাকে সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য নির্ণয় করতে হয়। পাশাপাশি এই সমস্ত পদ দেখেই আমাদের সমাসও কি করতে হয়, চিহ্নিতকরণ করতে হয়। তাহলে বইপত্রে বা ব্যাকরণে সমাস প্রক্রিয়া নিয়ে যেভাবে আলোচনা করা হয়, আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু তার উল্টোভাবে আসে। তাই বলে কি আমরা ব্যাকরণ সমাস নিয়ে যে আলোচনাগুলো করে সেগুলোকে স্কিপ করব? না, সেগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। আমরা ওইভাবেই পড়ব, কিন্তু কিভাবে বিপরীতভাবে বের করা যায় বা সমাস নির্ণয় করা যায় সেটি আমরা দেখে নিব। সুতরাং আজকের ক্লাসে আমরা জানতে পারলাম সমাসের বিভিন্ন অংশ নিয়ে। সমাস প্রক্রিয়ায় বড় অংশটির নাম ছিল সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্যের অন্তর্গত প্রতিটি পদকে বলা হয় সমসমান পদ। সমসমান পদ নিয়ে গঠিত হয় কি পদ? সমস্ত পদ। সমস্ত পদের অংশ হলো দুইটি, একটি হলো পূর্বপদ আর একটি হলো কি পদ? পর পদ। আজকের ক্লাসে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে কিভাবে সমাস বাক্য থেকে সমস্ত পদ গঠিত হয় সেই সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।